অমরনাথ, Sister Nivedita, published 1910. Source: The Master as I Saw Him. এখানে অমরনাথ হলো অমরনাথ পাহাড়ের ওপর থাকা একটি গুহা, হিন্দুদের তীর্থক্ষেত্র। এটি জম্মু কাশ্মীরে অবস্থিত। এই গুহাটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৮৮৮ মিটার বা ১২,৭৫৬ ফুট উঁচু। এখানে বরফের শিবলিঙ্গ দেখতে পাওয়া যায়। অমরনাথ যাত্রা শুরু হয় জুন মাস থেকে এবং শেষ হয় আগস্ট মাসে। এই স্থানে যাত্রা করতে অনেক দুর্গম পাহাড়ি পথ পার হতে হয়। পহেলগাম থেকে অমরনাথ যেতে প্রায় 5 দিন সময় লাগে। আমি স্টোরিটা পড়ছি। অমরনাথ, Sister Nivedita. It was the course of an open air meal. এটা ছিল উন্মুক্ত বা ফাঁকা আকাশের নিচে খাবার খাওয়ার একটি ঘটনা। ইন দ্য মুঘল গার্ডেন্স অ্যাট আচ্ছাবল। আচ্ছাবলের মুঘল বাগানে। এই আচ্ছাবলের মুঘল বাগানটি কাশ্মীরের অনন্তনাগে অবস্থিত। দ্যাট দি স্বামী সাডেনলি অ্যানাউন্সড, যেখানে স্বামী হঠাৎ ঘোষণা করেছিলেন দ্যাট যে হি উড গো টু অমরনাথ, তিনি অমরনাথে যাবেন, উইথ দ্য পিলগ্রিমস, তীর্থযাত্রীদের সাথে, অ্যান্ড টেক হিজ ডটার উইথ হিম, এবং তার কন্যাকে তার সঙ্গে নেবেন। এখানে হিজ ডটার বলতে বলা হয়েছে সিস্টার নিবেদিতাকে তার স্পিরিচুয়াল ডটার। উইদিন আওয়ার লিটল পার্টি, আমাদের ছোট দলের মধ্যে, দেয়ার ওয়াজ টু মাচ ফিলিং অফ ডিলাইটেড কনগ্রাচুলেশন, খুব বেশি খুশির অভিনন্দন অনুভূত হয়েছিল। ফর এনি অবস্ট্রাকল, কারণ কোনো বাধা ছাড়াই, টু বি পুট ইন দ্য ওয়ে অব দি ফরচুনেট মেম্বার, সৌভাগ্যবান সদস্যরা পথে বের হতে পারবে। অ্যান্ড এইডেড দাস, এবং এইভাবে সাহায্যপ্রাপ্ত হয়ে, অ্যাজ ওয়েল অ্যাজ বাই দি স্টেট অফিসার ইনচার্জ অব দি জার্নি, যেমনটি যাত্রার দায়িত্বে থাকা রাজ্য অফিসারের সাহায্য নিয়ে, প্রিপারেশনস ওয়েন্ট ফরওয়ার্ড, প্রস্তুতি এগিয়ে চলতে লাগলো অমরনাথে যাওয়ার জন্য। ফর দিস ইউনিক এক্সপিরিয়েন্স, এই চমৎকার অভিজ্ঞতা অর্জনের জন্য। কাশ্মীর সিমড ইন দোজ উইকস, কাশ্মীরকে ওই সপ্তাহগুলিতে মনে হয় টু বি ফুল অফ পিলগ্রিমস, তীর্থযাত্রীতে পরিপূর্ণ। উই লেফট আচ্ছাবল, আমরা আচ্ছাবল ছাড়লাম, অ্যান্ড রিটার্নড টু আওয়ার বোটস অ্যাট ইসলামাবাদ, এবং ইসলামাবাদে আমাদের নৌকায় ফেরলাম। ফর ফাইনাল অ্যারেঞ্জমেন্টস, চূড়ান্ত ব্যবস্থাপনার জন্য। অ্যান্ড এভরিহোয়ার উই স, এবং সর্বত্র আমরা দেখতে পেয়েছিলাম, দি মার্চ অফ গ্যাদারিং হোস্টস, এগিয়ে চলেছে জমায়েত বড় বড় দলগুলি। ইট ওয়াজ অল ভেরি কোয়েট, সবাই ছিল খুব শান্ত, অ্যান্ড অর্ডারলি, এবং সুশৃঙ্খল, অ্যান্ড পিকচারিক্স, এবং চিত্রের ন্যায় বা ছবির ন্যায়। সবাই দল বেঁধে যখন পাহাড়ি পথ ধরে যাচ্ছে, এটা ছবির ন্যায় লাগছে। 2 or 3,000 পিপল উড এনক্যাম্প, 2 অথবা 3,000 জনগণ শিবির স্থাপন করবে, ইন এ ফিল্ড, একটা মাঠে, অ্যান্ড লিভ ইট বিফোর ডন, এবং এটাকে ত্যাগ করে যাবে ভোর হওয়ার আগে, উইথ নো ট্রেস অফ দেয়ার অকুপেশন, তাদের দখলের বা কাজের কোনো চিহ্ন না রেখে, সেভ দ্য অ্যাসেস অফ দেয়ার কুকিং ফায়ার্স, রেখে যাবে ছাইগুলো তাদের রান্নার আগুনের। তাহলে অনেক মানুষ রাস্তার ধারে ক্যাম্প করবে রাত্রিটা কাটানোর জন্য, এবং সকালবেলায়
সেই ক্যাম্প মানে তাদের তাঁবুগুলো এবং সমস্ত জিনিসপত্র নিয়ে চলে যাবে, শুধু রান্নার ছাইগুলো পড়ে থাকবে। দে ক্যারিড এ বাজার উইথ দেম, তারা বহন করছিল একটা বাজার তাদের সাথে, কারণ অনেক দিন লাগবে সেখানে পৌঁছতে। তাদের খাবার দাবার বিভিন্ন জিনিস তাদের সঙ্গে করে তারা নিয়ে যাচ্ছিল। অ্যান্ড অ্যাট ইচ হল্টিং প্লেস, এবং প্রত্যেক থামার স্থানে দি পিচিং অফ টেন্টস, তাঁবু খাটানো হতে লাগলো। অ্যান্ড ওপেনিং অফ শপস, এবং দোকান পোশারি বসতে লাগলো। টুক প্লেস উইথ ইনক্রেডিবল র্যাপিডিটি, অবিশ্বাস্য দ্রুততার সঙ্গে সব কিছু হতে লাগলো। যখন অমরনাথ যাত্রা হয়, লক্ষ লক্ষ মানুষ রাস্তা দিয়ে যাত্রা করে, তখন কিছু ব্যবসা পাশে তাঁবু খাটিয়ে বসে যায় এবং বিভিন্ন রকম কাজকর্ম চলতে থাকে। অর্গানাইজেশন অ্যাপিয়ার্ড টু বি ইনস্টিংটিভ, সংঘবদ্ধতার আবির্ভাব ঘটল সহজাত হিসাবে। মানে এই যে দলগুলো যায় তাদেরকে সাহায্য করার জন্য বিভিন্ন সংগঠন ওখানে তাঁবু খাটিয়ে বসে পড়ে। এ ব্রড স্ট্রিট উড রান থ্রু দ্য মিডিল অফ ওয়ান পার্ট অফ দি ক্যাম্প, একটা চওড়া রাস্তা চলে গেছে ক্যাম্পের একটা অংশের মধ্য দিয়ে। অ্যান্ড হিয়ার ওয়ান কুড বাই, এবং এখানে যে কেউ কিনতে পারবে ড্রাইড ফ্রুটস, শুকনো ফল, মিল্ক দুধ, ডাল অ্যান্ড রাইস এবং চাল। দি টেন্ট অফ তহসিলদার, তহসিলদারের তাঁবুটা, তহসিলদার হচ্ছে খাজনা আদায়কারী, সরকারের তরফ থেকে খাজনা আদায়কারী। উইথ দ্যাট অফ স্বামী অন ওয়ান সাইড, এই তহসিলদারের তাঁবুটা স্বামীজিটার সাথে এক পাশে বসানো হলো। অ্যান্ড মাই ওন অন দি আদার, এবং আমার নিজেরটা অপর দিকে। ওয়াজ জেনারেলি প্লেসড, সাধারণত স্থাপন করা হয়েছিল নিয়ার সাম অ্যাডভেন্টেজাস স্পট, কিছুটা সুবিধাজনক স্থানের কাছে। ফর লাইটিং দ্য ইভিনিং ফায়ার, সন্ধ্যায় আগুন জ্বালানোর জন্য। অ্যান্ড দাস, এবং এইভাবে হিজ নেবারহুড টেন্ডেড টু ফর্ম এ সোশ্যাল সেন্টার, তার আশেপাশে মানুষেরা গঠনে যত্নবান হয়েছিল একটি সামাজিক মেলামেশার কেন্দ্র। মানে স্বামীজির তাঁবুটা যেখানে তৈরি হয়েছিল তার আশেপাশে আরও অনেক তাঁবু তৈরি হলো এবং তারা একসঙ্গে মিলিত হয়ে যেন একটা সামাজিক মেলামেশার কেন্দ্র তৈরি করলো। দেয়ার ওয়ার হান্ড্রেডস অফ মংস, ওখানে ছিল শত শত সাধু। অফ অল দি অর্ডার্স, সমস্ত সম্প্রদায়ের। উইথ দেয়ার গেরুয়া টেন্টস, তাদের গেরুয়া তাঁবু খাটিয়ে। সাম নো লার্জার দ্যান গুড সাইজড আমব্রেলা, কিছু তাঁবু ভালো আকারের ছাতার থেকে বড় না। অ্যান্ড অ্যামংস্ট দিজ, এবং এইগুলির মধ্যে দি স্বামীজ ইনফ্লুয়েন্স অ্যাপিয়ার্ড টু বি ম্যাগনেটিক, স্বামীজির প্রভাব চুম্বকের আকর্ষণের ন্যায় কাজ করছিল। দি মোর লার্নড অফ দেম, তাদের মধ্যে অধিকতর জ্ঞানীরা, মানে স্বামীজির আশপাশে যে তাঁবুগুলো ছিল তার মধ্যে অধিকতর জ্ঞানী মানুষরা সোয়ার্মড অ্যাবাউট হিম, তার চারপাশে ঘিরে ধরত। অ্যাট এভরি হল্টিং প্লেস, প্রত্যেক বিশ্রাম স্থানে। ফিলিং হিজ টেন্ট, তার তাঁবু পূর্ণ করে। অ্যান্ড রিমেনিং অ্যাবজর্বড ইন কনভারসেশন, এবং কথাবার্তায় নিমগ্ন থাকতেন বা ডুবে থাকতেন। থ্রু আউট দ্য আওয়ার্স অফ ডে লাইট, সমগ্র দিনের আলোর সময়টুকুর মধ্যে। দি টক অন দেয়ার সাইড, তাদের যে কথাবার্তাগুলো হতো, হি টোল্ড আস আফটারওয়ার্ডস, তিনি পরবর্তীকালে আমাকে বলেছিলেন, হ্যাড বিন অল অফ শিবা, হয়েছিল সবটুকু শিব ঠাকুরকে নিয়ে। অ্যান্ড দে হ্যাড রেমনস্ট্রেটেড উইথ হিম সিরিয়াসলি, এবং তারা তীব্র আপত্তি বা প্রতিবাদ করতেন তার সাথে ভীষণভাবে বা গম্ভীরভাবে। হোয়েন হি হ্যাড
ইনসিস্টেড অকেশনালি, যখন তিনি মাঝে মধ্যে জোরাজুরি করতেন, অন ড্রয়িং দেয়ার অ্যাটেনশন, তাদের মনোযোগ আকর্ষণ করতে, মানে স্বামীজি যখন সাধুদের মনোযোগটা ওই ঈশ্বর থেকে অন্যদিকে একটু আকর্ষণ করার চেষ্টা করতেন, তখন তারা তাকে তীব্র ভৎসনা করতেন। কোন দিকে আকর্ষণ করার চেষ্টা করতেন? টু দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট দেম, তাদের চারপাশের জগৎটার দিকে। ইভেন ফরেনার্স দে আর্জড ওয়ার মেন, এমনকি বিদেশিরা তাদের আলোচনার মধ্যে ছিল তারাও মানুষ। হোয়াই মেক সাচ ডিস্টিংশনস, কেন এরকম পার্থক্য থাকবে বিটুইন স্বদেশ অ্যান্ড বিদেশ, স্বদেশ এবং বিদেশের মধ্যে? নর কুড মেনি অফ দেম আন্ডারস্ট্যান্ড, তাদের অনেকে আবার বুঝতে পারতেন না, দি ওয়ার্মথ অফ হিজ লাভ অ্যান্ড সিম্প্যাথি ফর মোহামেডানিজম, তার উষ্ণ ভালোবাসা এবং সহানুভূতিটা ইসলাম ধর্মের জন্য। তাহলে স্বামীজি ইসলাম ধর্মকে খুব ভালোবাসতেন, এইটা সাধুরা বুঝতে পারত না কেন। দিস সেম আদার ওয়ার্ল্ডলিনেস, এইরকমই অপর পার্থিব চিন্তাভাবনাটা, মানে সাধুরা যে ধর্মের ছিল সেই ধর্ম নিয়েই ভাবত, এইরকম চিন্তাভাবনাটা, দ্যাট মেড স্বদেশ অ্যান্ড বিদেশ ইনডিস্টিংগুইশেবল, যেটা বানিয়েছিল স্বদেশ এবং বিদেশকে অবিচ্ছেদ্য, অলসো প্রিভেন্টেড দিজ সিম্পল সোলস, বাধাও দিত এই সরল হৃদয়গুলিকে, মানে সাধুদের এই সরল হৃদয়গুলিকে এটা বাধা দিত। ফ্রম ফর্মালি কনসিভিং অফ এ ইউনিটি, নীতিগতভাবে এক অখণ্ড বা একতার চিন্তাভাবনা থেকে, মানে সাধুরা যে নিজস্ব ধর্ম নিয়ে মগ্ন থাকত, সেটাতে আমরা যে মানুষ এক এবং অখণ্ড, এই চিন্তাভাবনায় বাধা দিত। ইন হুইচ, যেটাতে হিন্দু অ্যান্ড মোহামেডান ওয়ার বাট রাইভাল এলিমেন্টস, হিন্দু এবং মুসলমানরা ছিল দুটি প্রতিযোগী উপাদান বা শক্তি। দি সয়েল অফ দি পাঞ্জাব, পাঞ্জাবের মাটি, দে আর্গুড, তারা যুক্তি দিত, ওয়াজ ড্রেঞ্চড, সিক্ত হয়েছিল বা ভিজেছিল, উইথ দ্য ব্লাড অফ দোজ, তাদের রক্তের দ্বারা, হু হ্যাড ডাইড ফর দি ফেইথ, যারা ধর্ম বিশ্বাসের জন্য মারা গিয়েছিল। তাহলে এই সাধুরা বলতো পাঞ্জাবে যে পাঞ্জাবিদের সঙ্গে মুসলিমদের দাঙ্গা হয়েছিল, সেখানে দেশকে ভালোবেসে অনেক পাঞ্জাবিরা মারা গিয়েছিল। হিয়ার অ্যাট লাস্ট, এখানে অবশেষে লেট হিম প্র্যাকটিস এ ন্যারো অর্থোডক্সি, তারা বলতো তার মেনে চলা উচিত একটা সংকীর্ণ ধর্মীয় দৃঢ় বিশ্বাস, মানে স্বামীজির সব ধর্মের প্রতি ভালোবাসা ছিল, এইটা সাধুরা মানতে চাইতো না। তারা বলতো একটা নির্দিষ্ট ধর্মীয় বিশ্বাস রাখা উচিত। ইন অ্যান্সার টু দিস, এটার উত্তরে, অ্যাজ বিকেম ওয়ান, এমন একজন হিসাবে, হু ওয়াজ ইনফ্যাক্ট, যিনি ছিলেন বাস্তবিকভাবেই, অ্যান অ্যানাক্রনিজম অফ দি ফিউচার, একজন ভবিষ্যতের সেকেলে ব্যক্তি, মানে স্বামীজি আগে থেকেই বুঝতে পেরেছিলেন যে ভবিষ্যতে কি ঘটবে, তাই সেরকমই আচরণ করতেন। দি স্বামী মেড দোজ প্র্যাকটিক্যাল কনসেশনস অফ দি মোমেন্ট, স্বামী ওই মুহূর্তে বাস্তব উপলব্ধি করতে পেরেছিলেন, দ্যাট ওয়ার এক্সপ্রেসিভ অফ হিজ লাভ ফর দ্য ব্রাদারেন, যেগুলি ছিল তার ভ্রাতৃত্ব বোধের ভালোবাসার প্রকাশ, অ্যান্ড ড্রোভ হিজ প্রিন্সিপালস হোম টু দেয়ার মাইন্ডস, এবং প্রথিত করতে পেরেছিলেন তার নীতিগুলি তাদের মনের মধ্যে। মানে স্বামীজি আলোচনার মাধ্যমে সাধুদের মনে তার নীতিগুলো, মানে সব জাতিকে আমরা ভালোবাসবো, সব জাতির মধ্যে একটা ভ্রাতৃত্ব বোধ আছে, এই নীতিগুলো সাধুদের মনে গেঁথে দিতে পেরেছিল। উইথ দ্য গ্রেটার ফোর্স অ্যান্ড ভিয়ামেন্স, অধিকতর শক্তি এবং ভক্তি বা আগ্রহ দিয়ে। বাট অ্যাজ হি টোল্ড দি টেল
of his warm discussions, কিন্তু যেহেতু তিনি তার একান্ত আলোচনায় কথাবার্তাগুলো বলতেন, the foreign mind could not help with some amusement. বিদেশি মনগুলো মানে স্বামীজির যে বিদেশি শিষ্যগুলো ছিল তাদের মনগুলো কিছু পরিতৃপ্তি না হয়ে থাকতে পারতো না। মানে এই বিদেশিরা ভাবত যে সাধুরা হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ করছে, অথচ তাদের দলেই অনেক মুসলমানরা রয়েছে এবং মুসলমানরা এই দলটাকে ওখানে যাওয়ার জন্য সাহায্য করছে, এতে অনেকটা ওরা পরিতৃপ্তি পেত। নোটিং দ্য প্যারাডক্স, বৈপরীত্যটা লক্ষ্য করে, মানে বিপরীতধর্মী ভাবটা লক্ষ্য করে, দ্যাট যে দি তহসিলদার হিমসেলফ অ্যান্ড মেনি অফিসার্স অ্যান্ড সার্ভেন্টস অফ দি পিলগ্রিমেজ, যে তহসিলদার নিজে এবং অনেক অফিসারেরা এবং কর্মচারীরা এই তীর্থযাত্রার হ্যাড বিন মুসলমানস, ছিল মুসলমান, অ্যান্ড দ্যাট নো ওয়ান হ্যাড ড্রিমড অফ অবজেক্টিং, এবং ওই কোনোজন আপত্তি করার কোনো স্বপ্নও দেখেনি, টু দেয়ার এন্টারিং দ্য কেভ, তাদের গুহায় প্রবেশ করার। মানে সাধুরা যে হিন্দু মুসলিম এর প্রভেদ করছে, কিন্তু এই দলের সঙ্গে যে মুসলিমরা আছে তারাও ওই গুহায় প্রবেশ করবে, এটাতে ওদেরকে বাধা দেওয়ার কেউ স্বপ্নও দেখেনি। উইথ দ্য হিন্দু ওয়ার্শিপার্স, হিন্দু পূজারীদের সাথে, মানে হিন্দু পূজারীদের সাথে মুসলমানরা ওই গুহায় ঢুকবে, এটাতে বাধা দেওয়ার কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। অন দি আলটিমেট অ্যারাইভাল অ্যাট দি শ্রাইন, মন্দিরের সর্বশেষ উপস্থিতি স্থানে, দি তহসিলদার কেম আফটারওয়ার্ডস, তহসিলদার পরবর্তীকালে এসেছিলেন, ইনডিড বাস্তবিকভাবেই, উইথ এ গ্রুপ অফ ফ্রেন্ডস, একদল বন্ধু বা সঙ্গী নিয়ে, বেগিং ফর্মাল অ্যাকসেপ্টেন্স বাই দি স্বামী অ্যাজ ডিসাইপলস, স্বামীর দ্বারা নিয়মমাফিক শিষ্যত্ব দানের প্রার্থনা নিয়ে, অ্যান্ড ইন দিস, এবং এটাতে নো ওয়ান সিমড টু ফাইন্ড এনিথিং ইনকনগ্রুয়াস অর সারপ্রাইজিং, কারোর মনে হয়নি কোনো কিছু বেমানান অথবা বিস্ময়কর খুঁজে পেয়েছে বলে। মানে তহসিলদার নিজে মুসলিম ছিলেন এবং তার কিছু মুসলিম ফ্রেন্ডসদের নিয়ে স্বামীজির কাছে এসেছিলেন শিষ্যত্ব গ্রহণ করার জন্য, এইটাতে কেউ অবাক হয়নি। লিভিং ইসলামাবাদ, ইসলামাবাদ ত্যাগ করে উই কট অফ, আমরা মিলিত হলাম সামহায়ার কোনো একটা জায়গায়, উইথ দ্য পিলগ্রিমেজ, তীর্থযাত্রীদের সাথে, অ্যান্ড ক্যাম্পড উইথ ইট, এবং এটার সাথে তাঁবুতে থাকলাম। ইট বলতে এখানে পিলগ্রিমেজ দলটাকে বোঝানো হয়েছে, মানে পিলগ্রিমেজ দলটার সাথে থাকলাম ফর দ্যাট নাইট অ্যাট পাওয়ান, ওই রাত্রির জন্য পাওয়ান নামক একটা জায়গায়, এ প্লেস ফেমাস ফর ইটস হলি স্প্রিংস, একটি স্থান বিখ্যাত পবিত্র ঝর্ণার জন্য। আই ক্যান রিমেম্বার, আমি মনে করতে পারি, ইয়েট দি ব্রিলিয়েন্স অফ দি লাইটস, তবুও আলোর সৌন্দর্যটা, রিফ্লেক্টেড ইন দ্য ক্লিয়ার ব্ল্যাক ওয়াটার্স অফ দি ট্যাঙ্ক, প্রতিফলিত হচ্ছিল লেকের স্বচ্ছ কালো জলে, দ্যাট ইভিনিং, ওই সন্ধ্যায়, অ্যান্ড থ্রংস অফ পিলগ্রিমস, এবং তীর্থযাত্রীদের ভিড়গুলো বা দলগুলো, প্রসিডিং, এগিয়ে যাচ্ছিল, ইন লিটল গ্রুপস, ছোট ছোট দলে, ফ্রম শ্রাইন টু শ্রাইন, মন্দির থেকে মন্দিরে। অ্যাট পাহেলগাম, পাহেলগামে, দি ভিলেজ অফ দি শেফার্ডস, মেষপালকদের গ্রামে, দি ক্যাম্প হল্টেড ফর এ ডে, ক্যাম্পটা থেমেছিল একদিনের জন্য, টু কিপ একাদশী, একাদশী পালন করতে। ইট ওয়াজ এ বিউটিফুল লিটিল রেভিন ফ্লোড, এটা ছিল সুন্দর ছোট্ট একটি গিরিখাত অঞ্চল। ফর দি মোস্ট পার্ট, আবার বেশিরভাগটাই উইথ স্যান্ডি আইল্যান্ডস,
বালুকামা দ্বীপ in the pebble-worn bed of a mountain stream, একটি নুড়ি পাথরযুক্ত পার্বত্য নদী খাতে। তাহলে এটা নুড়ি পাথরযুক্ত একটা পার্বত্য নদী খাতে, যার বেশিরভাগ অংশটাই বালুকামা দ্বীপ, সেরকম একটা সুন্দর গিরিখাত ছিল রাস্তাটা। দি সোলাপস অ্যাবাউট ইট, এটার চারিদিকে ঢালগুলো ওয়ার ডার্ক উইথ পাইন ট্রিজ, পাইন গাছের ছাওয়ার দ্বারা অন্ধকার ছিল। অ্যান্ড ওভার দ্য মাউন্টেন, এবং পর্বতের ওপরে, অ্যাট ইটস হেড, এটার মাথায়, ওয়াজ সিন অ্যাট সানসেট, সূর্যাস্তের সময় দেখা যাচ্ছিল দি মুন, চাঁদটাকে। নট ইয়েট ফুল, সম্পূর্ণ নয়, মানে পূর্ণিমা নয়। ইট ওয়াজ দ্য সিনারি অফ সুইজারল্যান্ড অর নরওয়ে, এটা ছিল সুইজারল্যান্ড অথবা নরওয়ের মতো দৃশ্য। অ্যাট দেয়ার জেন্টলেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট, তাদের সর্বাপেক্ষা স্নিগ্ধ এবং সুন্দর রূপে। হিয়ার উই স, এখানে আমরা দেখতে পেয়েছিলাম দি লাস্ট অফ হিউম্যান ডুয়েলিংস, মনুষ্য বসতির শেষ পর্যন্ত। মানে এখানে যারা মানুষ বাস করছিল, যেহেতু ওরা একটু উঁচুতে ছিল, তাই সেই ছোট গ্রামটা শেষ পর্যন্ত দেখতে পাচ্ছিল। এ ব্রিজ, একটা ব্রিজ, এ ফার্ম হাউস, একটা খামার বাড়ি, উইথ ইটস প্লাউড ফিল্ডস, এটার কর্ষিত বা চাষ দেওয়া জমির সাথে। অ্যান্ড এ ফিউ সেট হার্টস, এবং অল্প কিছু তৃণ আচ্ছাদিত কুড়ে ঘর, মানে বিভিন্ন রকম লম্বা লম্বা ঘাস দিয়ে কুড়ে ঘরগুলোকে ছাউনি দেওয়া হয়েছে। অ্যান্ড হিয়ার, এবং এখানে, অনেক গ্রাসি নল, একটা ঘাসযুক্ত টিলা, গোলাকার টিলা বা পাহাড়ের ওপরে। হোয়েন দি ফাইনাল মার্চ বিগ্যান, যখন শেষ পথ চলাটা শুরু হলো, উই লেফট দি রেস্ট অফ আওয়ার পার্টি এনক্যাম্পড, আমরা ছেড়ে এলাম আমাদের দলের ক্যাম্প করে থাকা বাকিদের। কারণ এইবার এমন একটা স্থানে ওরা পৌঁছেছে যেখান থেকে ছোট ছোট দলে ওই অমরনাথ গুহায় যেতে পারবে। সেই জন্য ওরা ছোট দল হয়ে গেল এবং ক্যাম্পের বাকি সদস্যদের ছেড়ে এলো। থ্রু সিনস অফ ইনডেসক্রাইবেবল বিউটি, অবর্ণনীয়, মানে যেটা বর্ণনা করে প্রকাশ করা যাবে না, এরকম অবর্ণনীয় সৌন্দর্যের মধ্য দিয়ে 3000 অফ আস, আমাদের 3000 অ্যাসেন্ডেড দি ভ্যালিজ, উপত্যকা দিয়ে উঠতে লাগলাম। দ্যাট ওপেন্ড বিফোর আস, যেগুলো আমাদের সামনে উন্মোচিত হতে লাগলো অ্যাজ উই ওয়েন্ট, যেই আমরা এগিয়ে যেতে লাগলাম। তার মানে যেই দলটা এগিয়ে যেতে লাগলো, অপরূপ সুন্দর সব প্রাকৃতিক দৃশ্য তাদের চোখের সামনে উন্মোচিত হতে লাগলো। দি ফার্স্ট ডে উই ক্যাম্পড, প্রথম দিনে আমরা ক্যাম্প করেছিলাম ইন এ পাইন উড, একটা পাইন গাছের জঙ্গলে। দি নেক্সট, পরের দিন, উই হ্যাড পাস্ট দি সোনোলাইন, আমরা অতিক্রম করেছিলাম হিমরেখা। অ্যান্ড পিচড আওয়ার টেন্টস, এবং আমাদের তাঁবুগুলো খাটিয়েছিলাম বিসাইডে ফ্রোজেন রিভার, একটা বরফ আচ্ছাদিত নদীর পাশে, মানে বরফের নদীর পাশে। দ্যাট নাইট, ওই রাত্রিতে, দি গ্রেট ক্যাম্প ফায়ার ওয়াজ মেড অফ জুনিপার, বড়সড় একটি ক্যাম্পের আগুন জ্বালানো হয়েছিল জুনিফার কাঠ দিয়ে। অ্যান্ড দি নেক্সট ইভিনিং, এবং পরের দিন সন্ধ্যায়, অ্যাট স্টিল গ্রেটার হাইটস, আরও বেশি উচ্চতায়, দি সার্ভেন্টস হ্যাড টু ওয়ান্ডার ম্যানি মাইলস, ভৃত্যদের ঘুরে বেড়াতে হয়েছিল অনেক মাইল পথ, ইন সার্চ অফ দিস স্ক্যান্টি ফুয়েল, এই বিরল জ্বালানির খোঁজে। অ্যাট লাস্ট, অবশেষে, দি রেগুলার পাথওয়ে কেম টু অ্যান এন্ড, নিয়মিত পথ চলা এক সময় শেষ হলো। অ্যান্ড উই হ্যাড টু স্ক্রাম্বল আপ অ্যান্ড ডাউন, এবং আমাদেরকে হামাগুড়ি দিয়ে ওঠানামা করতে হচ্ছিল অ্যালং গোট পাথস, পায়ে হেঁটে চলার সরু পথ দিয়ে, অন দি ফেস অফ স্টিপ ডিক্লেভিটিজ,
খাড়াভাবে পাহাড়ি পথটা যেখানে নেমে গেছে তার মুখে, till we reached the boulder strewn gorge, যতক্ষণ না আমরা পৌঁছেছিলাম পাথরের চাই সরানো সরু রাস্তায়, in which the cave of অমরনাথ was situated, যেখানে অমরনাথের গুহা অবস্থিত। as we ascended this, যেই আমরা এটাতে উঠছিলাম, we had before us the snow peaks, আমাদের সামনে ছিল বরফের চূড়াগুলো, covered with a white veil, এক প্রকার সাদা অবগুণ্ঠনে ঢাকা, নিউলি ফলেন, সদ্য পতিত। মানে দলটা যখন উঠছিল তখন লেখিকারা দেখতে পাচ্ছিলেন তাদের সামনে অনেক পাহাড়ের চূড়া সদ্য পড়া বরফ দিয়ে ঢাকা। অ্যান্ড ইন দ্য কেভ ইটসেলফ, এবং গুহাটার নিজের মধ্যে, ইন এ নিশ নেভার রিচড বাই সানলাইট, একটি খুপড়ির মধ্যে, কখনো সূর্যের আলো পৌঁছতে পারে না এরকম একটা খুপড়ির মধ্যে, শোন দ্য গ্রেট আইস লিঙ্গম, দেখা যাচ্ছিল বিখ্যাত বরফের লিঙ্গটা, দ্যাট মাস্ট হ্যাভ সিমড, যেটা অবশ্যই মনে হয়েছে, টু দ্য অস্ট্রাক পেজেন্টস, বিস্মিত বা অবাক হওয়া চাষিদের, হু ফার্স্ট কেম আপন ইট, যারা প্রথম এটাকে দর্শন করেছিল, লাইক দি ওয়েটিং প্রেজেন্স অফ গড, যেন অপেক্ষারত ভগবানের উপস্থিতি হিসেবে। এখানটায় বলছে ওইখানের কিছু মানুষেরা প্রথম দেখেছিল এই আইস লিঙ্গমটা এবং তারা অবাক হয়ে গেছিল এবং ভেবেছিল এখানে শিবের উপস্থিতি আছে। দি স্বামী হ্যাড অবজার্ভড, স্বামী পালন করেছিলেন, এভরি রাইট অফ দি পিলগ্রিমেজ, তীর্থযাত্রীদের প্রত্যেকটি আচার অনুষ্ঠান, অ্যাজ হি কেম অ্যালং, তার আসার সময়, হি হ্যাড টোল্ড হিজ বিডস, তিনি জপমালা জপেছিলেন, কেপ্ট ফাস্টস, উপবাস করেছিলেন, অ্যান্ড বেইথড, এবং স্নান করেছিলেন, ইন দ্য আইস কোল্ড ওয়াটার্স অফ 5 স্ট্রিমস, 5টা নদীর বরফের ন্যায় ঠান্ডা জলে, ইন সাকসেশন, পরপর, ক্রসিং দ্য রিভার গ্রাভলস, নদীর নুড়ি পাথর পার হয়ে, অন আওয়ার সেকেন্ডে, আমাদের দ্বিতীয় দিনে। তাহলে দ্বিতীয় দিনে নদীর নুড়ি পাথর পার হয়ে পরপর 5টা বরফের ন্যায় ঠান্ডা জলে স্বামীজি স্নান করেছিলেন। অ্যান্ড নাও, এবং এখন, অ্যাজ হি এন্টার্ড দি কেভ, যেই তিনি গুহায় প্রবেশ করেছিলেন, ইট সিম টু হিম, এটা তার কাছে মনে হয়েছিল অ্যাজ ইফ যেন, হি স শিবা মেড ভিজিবল বিফোর হিম, তার সামনে দৃশ্যমান শিব ঠাকুরকে দেখতে পেলেন, মানে অরিজিনাল যেন উনি ঠাকুরকে দেখতে পেলেন। অ্যামিডস্ট দি বাজিং, গুনগুন শব্দের মধ্যে, মানে চারিদিকে মানুষরা বিভিন্ন রকম কথা বলছে, সেই গুনগুন শব্দের মধ্যে, সোয়ার্মিং নয়েজ অফ দি পিলগ্রিম ক্রাউড, তীর্থযাত্রী দলের দলগত শব্দের মধ্যে, অ্যান্ড দি ওভারহেড ফ্লাটারিং অফ দি পিজিয়ন্স, এবং মাথার উপর ওরা পায়রাদের ঝটফট শব্দের মধ্যে, হি নেল্ট অ্যান্ড প্রস্ট্রেটেড, তিনি হাঁটু গেড়ে বসেছিলেন এবং গড় হয়ে প্রণাম করেছিলেন, 2 or 3 times, 2-3 বার, আননোটিসড, সকলের অজান্তে, মানে অনেকে সেটা লক্ষ্য করেন। অ্যান্ড দেন অ্যাফ্রিড, এবং তারপর ভীত হয়ে, লিস্ট ইমোশন মাইট ওভারকাম হিম, পাছে ঈশ্বরের ভাবের ক্রিয়া তার ওপর শুরু হয়ে যায়, এরকম ভয়ে ভীত হয়ে, হি রোজ অ্যান্ড সাইলেন্টলি উইথড্রু, তিনি উঠে পড়েছিলেন এবং নীরবে সরে এসেছিলেন। অনেক সময় ঈশ্বরের সামনে খুব ভক্তি ভরে বসে থাকলে ভর হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বা এটা দেখা গেছে অনেক ধর্মের স্থানে কেউ কেউ বেড়াতে গিয়ে তার এমন ভাব উদয় হয়েছে যে সে সেখানেই থেকে গেছে আর বাড়ি ফিরে আসেনি, এরকমটার ভয়ে উনি সেখান থেকে নীরবে সরে এসেছিলেন। হি সেড আফটারওয়ার্ডস,
তিনি পরবর্তীকালে বলেছিলেন দ্যাট যে ইন দিস ব্রিফ মোমেন্টস, ওই সংক্ষিপ্ত মুহূর্তগুলোতে, হি হ্যাড রিসিভড ফ্রম শিবা, তিনি শিবের কাছ থেকে পেয়েছিলেন দি গিফট অফ অমরত্বের আশীর্বাদ, নট টু ডাই, মরবেন না, আনটিল হি হিমসেলফ হ্যাড উইলড ইট, যতক্ষণ না পর্যন্ত তিনি নিজে এটা ইচ্ছা করেন। ইন দিস ওয়ে, এইভাবে পসিবলি সম্ভবত ওয়াজ ডিফিটেড, হয় বিফল হয়েছিলেন, অর ফুলফিলড, অথবা সফল হয়েছিলেন বা পূর্ণ হয়েছিল, দ্যাট প্রিসেন্টিমেন্ট, ওই পূর্ব অনুভূতিটা, হুইচ হ্যাড হন্টেড হিম ফ্রম চাইল্ডহুড, যেটা তাকে ছোটোবেলা থেকেই দর্শন দিত বা খোঁচা দিত। কোনটা খোঁচা দিত? দ্যাট হি উড মিট উইথ ডেথ, যে তিনি মৃত্যুর সাক্ষাৎ পাবেন, ইন এ শিবার টেম্পল, একটি শিবের মন্দিরে, অ্যামংস্ট দি মাউন্টেন্স, পর্বতের মধ্যে। আউটসাইড দ্য কেভ, গুহার বাইরে, দেয়ার ওয়াজ নো ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন, ব্রাহ্মণদের কোনো রকম শোষণ ছিল না। অব দি হেল্পলেস পিপল, অসহায় মানুষদের উপরে। আমরা বিভিন্ন মন্দিরে দেখতে পাই যে পাণ্ডারা একরকম জোর করে মানুষকে বিভিন্ন রকম পুজো দিতে এবং প্রত্যেকটা মন্দিরে পুজো দিতে, শুধুমাত্র বিভিন্নভাবে অর্থ রোজগারের জন্য। এই রকম শোষণ মন্দিরের বাইরে ছিল না। অমরনাথ ইজ রিমার্কেবল, অমরনাথ হলো অসাধারণ বা প্রসিদ্ধ ফর ইটস সিম্পলিসিটি অ্যান্ড ক্লোজনেস টু নেচার, এটার সরলতার জন্য এবং প্রকৃতির সান্নিধ্যের জন্য। বাট দি পিলগ্রিমেজ কালমিনেটস, কিন্তু তীর্থযাত্রীরা সর্বোচ্চ সীমায় পৌঁছেছিল অন দি গ্রেট ডে অফ রাখি বন্ধন, রাখি বন্ধনের মহান দিনটাতে, অ্যান্ড আওয়ার রিস্টস ওয়ার টাইড, এবং আমাদের হাতেও বাঁধা হয়েছিল, উইথ দ্য রেড অ্যান্ড ইয়েলো থ্রেডস, লাল এবং হলুদ সুতো, অফ দ্যাট স্যাক্রেমেন্ট, ওই ধর্ম সংস্কারের চিহ্ন হিসাবে। আফটারওয়ার্ডস, তারপরে, উই রেস্টেড অ্যান্ড হ্যাড এ মিল, আমরা বিশ্রাম নিয়েছিলাম এবং খাবার খেয়েছিলাম, অন সাম হাই বোল্ডার্স, কিছু উঁচু পাথরের উপরে, বিসাইড দ্য স্ট্রিম, নদীটার পাশে, বিফোর রিটার্নিং টু আওয়ার টেন্টস, আমাদের তাঁবুতে ফিরে আসার আগে। দি স্বামী ওয়াজ ফুল অফ দি প্লেস, স্বামী স্থানটার আনন্দে পূর্ণ হয়েছিলেন। হি ফেল্ট দ্যাট হি হ্যাড নেভার বিন, তিনি অনুভব করেছিলেন যে তিনি কখনো থাকেননি, টু এনিথিং সো বিউটিফুল, এত সুন্দর কোনো স্থানে। হি স্যাট লং সাইলেন্ট, তিনি দীর্ঘক্ষণ চুপ করে বসেছিলেন। দেন হি সেড ড্রিমলি, তারপর তিনি স্বপ্নের ন্যায় বলেছিলেন, আই ক্যান ওয়েল ইমাজিন, আমি ভালোভাবে কল্পনা করতে পারি, হাউ দিস কেভ ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড, কীভাবে এই গুহাটা প্রথম আবিষ্কার হয়েছিল। এ পার্টি অফ শেফার্ডস, একদল মেষপালক, ওয়ান সামার ডে, এক গ্রীষ্মের দিনে, মাস্ট হ্যাভ লস্ট দেয়ার ফ্লক্স, অবশ্যই হয়তো হারিয়ে ফেলেছিল তাদের ভেড়ার দল, অ্যান্ড ওয়ান্ডার্ড ইন হিয়ার, এবং ঘুরতে ঘুরতে এখানে এসেছিল, ইন সার্চ অফ দেম, তাদের খোঁজে। দেন তারপর, হোয়েন দে কেম হোম টু দ্য ভ্যালিজ, যখন তারা উপত্যকায় তাদের বাড়িতে এসেছিল, দে টোল্ড, তারা বলেছিল, হাউ দে হ্যাড সাডেনলি কেম আপন মহাদেব, কিভাবে তারা হঠাৎ মহাদেবের সাক্ষাৎ পেয়েছিল। এখানে বলছে যে ওইখানকার কিছু মেষপালকের একবার মেষগুলো হারিয়ে গিয়েছিল, তখন ওরা তাদের খোঁজে ঘুরতে ঘুরতে এবং অনেক দূর এসে এই গুহাটার সন্ধান পেয়েছিলেন এবং এই শিবলিঙ্গটাকে তারা আবিষ্কার করেছিল এবং তাদের গ্রামে গিয়ে বলেছিল। গ্রামের মানুষরা দেখতে এসেছিল। তারপর সেখান থেকে বিভিন্ন জায়গায় প্রচার হতে সারা পৃথিবীব্যাপী এটা একটা ধর্মস্থানে পরিণত হয়ে গিয়েছিল। অব মাই মাস্টার হিমসেলফ, আমার গুরুর নিজের সম্পর্কে, ইন এনি কেস, যাই হোক,
এ লাইক স্টোরি ওয়াজ ট্রু, এরকমই একটা গল্প সত্য হয়েছিল। দি পিউরিটি অ্যান্ড হোয়াইটনেস অব দি আইস পিলার, তুষার লিঙ্গের পবিত্রতা এবং শুভ্রতা হ্যাড স্টার্টলড, বিস্মিত করে দিয়েছিল, অ্যান্ড এনরাপ্ট হিম, এবং আচ্ছন্ন করে দিয়েছিল তাকে। দি ক্যাভার্ন হ্যাড রিভিলড ইটসেলফ টু হিম, গুহাটা নিজেই প্রকাশিত হয়েছিল তার কাছে অ্যাজ দি সিক্রেট অফ কৈলাস, কৈলাসের গোপনীয়তা হিসাবে। এখানে কৈলাসের গোপনীয়তা সম্পর্কে একটি ধর্মীয় গল্প আছে। একবার পার্বতী মহাদেবের কাছে জানতে চায় যে তাকে বারবার জন্ম নিতে হয়, কিন্তু মহাদেব কিভাবে অমর থাকেন। মহাদেব তখন বলেন যে তিনি অমর কথা জানেন, তাই তিনি অমর হয়ে থাকেন। তখন পার্বতী তার কাছে অমর কথা শুনতে চায়। তখন মহাদেব পার্বতীকে বলেন যে এটা বলতে হবে এমন এক স্থানে যেখানে কেউ থাকবে না বা শুনতে পাবে না। তখন তারা যাত্রা করেন এই অমরনাথ গুহার উদ্দেশ্যে। এখানে আসতে হলে সব কিছুকে ত্যাগ করতে হয়। তাই মহাদেব পাহেলগামে এসে তার ষাঁড়কে ত্যাগ করলেন। তারপর হাঁটতে হাঁটতে কিছু দূর এসে তার মাথার চাঁদটা তিনি ত্যাগ করলেন চন্দনওয়ারিতে। তারপর তিনি তার গলায় থাকা সাপটা নামিয়ে দিলেন যে স্থানে, তার নাম শেষনাগ। তারপর কিছুটা আসার পর গণেশকে রাখলেন, স্থানটার নাম হলো মহাগণেশ পর্বত। এখানে তিনি গণেশকে পাহারার কাজে রাখলেন যাতে সেদিকে কেউ না আসতে পারে। এরপর তিনি দুর্গাকে নিয়ে অমরনাথের গুহায় ঢুকলেন এবং অমর কথা বলতে শুরু করলেন। তখন তিনি খেয়াল করেননি যে দুটি কপোতকপতি তার কথা শুনছে। যেহেতু অমর কথা অনেক দীর্ঘ, তাই শুনতে শুনতে পার্বতী ঘুমিয়ে পড়েছিল এবং মহাদেব কপোতকপতির আওয়াজ শুনে মনে করলেন পার্বতী শোনার পর হ্যাঁ দিচ্ছে। তারপর মহাদেব যখন বুঝতে পারলেন যে তার অমর কথা ওই দুই কপোতকপতি শুনেছে, তখন তিনি তাদের হত্যা করতে উদ্যত হলেন। এই সময় দুই কপোতকপতি মহাদেবকে বোঝাতে সমর্থ হলো যে তাদের হত্যা করলে অমর কথার উদ্দেশ্যটাই পণ্ড হবে। তখন মহাদেব তাদের অমরত্ব দান করেন এবং এখনও ওই দুই কপোতকপতি অমরনাথ গুহার আশেপাশেই থাকে। অ্যান্ড ফর দি রেস্ট অফ হিজ লাইফ, এবং তার জীবনের বাকি সময়টা হি চেরিশড, তিনি বহন করেছেন বা লালন পালন করেছেন দি মেমোরি, স্মৃতিটা অফ হাউ হি হ্যাড এন্টার্ড এ মাউন্টেন কেভ, কেমনভাবে তিনি প্রবেশ করেছিলেন একটি পার্বত্য গুহায়, অ্যান্ড কেম ফেস টু ফেস, এবং মুখোমুখি হয়েছিলেন দেয়ার সেখানে, উইথ দ্য লর্ড হিমসেলফ, প্রভুর নিজের সাথে, মানে জীবন্ত শিবের সাথে।